Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. যুদ্ধের 11তম দিন বা ডে নাম্বার 11। আজকে অনেকগুলো আপডেট আছে, তার মধ্যে একটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প আপনার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এই যুদ্ধের বিস্তারিত অনেকগুলা বিষয় আলোচনা করেছেন। এই আলোচনার ভিতরে তারা মোটামুটি চ্যানেল 4-এ একটু আগে দেখলাম বাংলাদেশ নিয়ে আপনার এই একটা রিপোর্ট করেছে, বাংলাদেশের ইউনিভার্সিটির উপর রিপোর্ট করে সেখানে বলছে যে তেলের জন্য মানুষ লাইন ধরে আছে। আমি একটা জিনিস বুঝলাম না, যে আজকে দেখলাম যে তেলের জন্য আরো অনেক দেশ মানে বিপর্যস্ত, কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশ এটার একটা গুড সাইড অবশ্য আছে। বাংলাদেশকে এটা মানে এটা গুরুত্বের সহিত দেখা হচ্ছে বাংলাদেশকে, বাংলাদেশের মতো দেশের তেলের হাহাকার। এটা আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এখানে তারা আলোচনায় আনছেন। এবং আমি বললাম না, গতকালকে বলেছে টাকার কালসন বলছেন বাংলাদেশের তেলের জন্য হাহাকার, এবং আজকে চ্যানেল 4-ও বলছে তেলের জন্য হাহাকার। সো এটা একটা নজিরবিহীন ঘটনা, যে আমরা তো জানি না, কিন্তু বাংলাদেশ যে এভাবে কোনো কিছু ঘটলেই বাংলাদেশের নাম এখন উচ্চারিত হয় সব জায়গাতে, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিছু মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে এটা রাজনীতি করার কি আছে, এটা তো দেশের অসহায় মানুষের জন্য সোহাগ হোসেন। এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমি আসছি আপনার পয়েন্টে, ভালো একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন যে আপনার তো আমি ইফ আই এম নট রং, এই যুদ্ধ থামার সম্ভাবনা আছে আমি দেখা, কেননা ইরান যে এভাবে রিটেলিয়েট করবে, মানে এমন তছনছ করবে সবকিছু, এটা ভাবতে পারেন নাই কেউ। ইরান যে করবে শুধুমাত্র মানে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভুল বুঝিয়ে আমেরিকাকে ভুল বোঝানো হয়েছে, এটা নির্দ্বিধায় বলা যায়। মানে ইরান, বিশেষ করে আমি আপনাকে বলি, ইন্টেলিজেন্স ছিল যে মধ্যপ্রাচ্যের কোন দেশে ইরান আক্রমণ করবে না, এবং মার্কিন কোন বেইজে ইরান আক্রমণ করবে না। দেখেন, এটা মোটামুটি তারা কনফার্ম ছিলেন, কিন্তু ইরান যেটা করেছে প্রথম দিনেই এখানে মানে তারা এই ধরনের মানে পথে গেছে। সুতরাং প্রথম দিনেই এই যুদ্ধের গতি পাল্টিয়ে দিয়েছে তারা নির্দ্বিধায়। তো এই কারণে আর এই যে ইরান যে এত তছনছ করবে, আর ইসরায়েলি তো দেশের ভিতরে সীমাহীন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা চলছে। সো এই যে ডিস্ট্রাকশন, তারা তো ডিস্ট্রাকশনের শিকার হবেই স্বাভাবিকভাবেই, বাট তারাও যে ডিস্ট্রাকশন করেছে এটা কল্পনা করতে পারেন নাই কেউ। যে কারণে এই যুদ্ধ চালিয়ে যাওয়াটা কোনো অবস্থাতেই আর অন্য পক্ষ যারা আছেন তাদের জন্য সুখকর নয় বা ভালো রেজাল্ট বয়ে আনবে না। এদেরকে সরানো যাবে না, এই রেজিমকে দেখে গো, এই রেজিম থাকবেই, ইরান জ্বলে পুড়ে গেলেও তারা থাকবে। দ্যাটস আ বটম লাইন। সো এটা সম্ভবত কনফার্ম হয়েছে। এখন আমি আবার বলি যে ইরান যুদ্ধের পরে পৃথিবীর রাজনীতি, ভূ রাজনীতি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অনেক মাতব্বরি অনেকের কমে যাবে একদম। কেননা যেভাবে তারা মনে করেছেন ওভারনাইট যুদ্ধ চালিয়ে কোন অবস্থাতেই মানে ইউরোপ এবং আমেরিকার জন্য কোন অবস্থাতে এটা লাভজনক নয়। সুতরাং আমি দেখতেছি প্রেসিডেন্ট ট্রাম্প, to be honest, America achieved so many things from this war already. They wanted to eliminate the head of the regime, and they have achieved it. They have done it. So that's it. এখন বাকি যেটা হবে, কিন্তু ইরানিয়ানরা তারা তো আগ থেকেই যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল। তারা মনে করেন যে তাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে, দেখেন আমি যেখানে আমার মতো একজন ব্যক্তি, যখন আমি যখন গ্যারান্টি দিলাম, সবাই বলছেন যুদ্ধ হবে না, আমি বলছি there will be a war, there will be a war। এবং এটা আমি আমার ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে আমি সবসময় বলেছি আপনাদেরকে, আমার মতো একজন ব্যক্তি যদি এটা জানি, যারা এক্সপার্টিজ আছেন আরো প্রফেশনাল এই জগতে, মানে তারা জানেন মিলিটারি ডিফেন্স সম্বন্ধে আরো, মানে যারা কাজ করেছেন তারা কি জানেন? অফকোর্স তারা জানেন। শুধু আমেরিকাকে ভুল বোঝানো হয়েছে যে কিছুই হবে না, কিন্তু ইরান প্রথম 2 দিনেই এই যুদ্ধে তারা টিকে গেছে, এবং এই যুদ্ধ তাদের মতে, কারণ মানে যে ধরনের মানে মার্কিন পরাশক্তি বা আমেরিকান যে মানে সুপার পাওয়ার, তাদের সাথে যুদ্ধে ঠেকা, এর মানে না যে আমেরিকা ইজ উইক, দে আর নট। বাট দ্য প্রবলেম ইজ দিস কাইন্ড অফ ওয়ার ইজ গোনা বি টাফ টু উইন। দিস কাইন্ড অফ ওয়ার, এই ধরনের যুদ্ধে ইট ইজ নট পসিবল। তারা তো আর মানুষ মেরে ফেলতে পারবে না সবাইকে, তারা তো চাইলে 10 মিনিটের ভিতরে সব শেষ করে দিতে পারে, বাট দ্যাটস নট দ্য ওয়ার, রাইট? অ্যাজ এ জেনোসাইড। সো
এই জন্যই এই খেলাটা এখন পর্যন্ত গেছে এবং যুদ্ধ এখানে থামবে। ভাই এসি চালানো শিখতে আমেরিকান যাচ্ছেন 8 জন কর্মকর্তা দেখে আমার টেসলার এসিটা দেই এখন একটু। এসি আপনি যেভাবে মনে করেছেন এসি এসি কিন্তু তো সাধারণ জিনিস না ভাই, সাংঘাতিক ধরনের জিনিস, কঠিন জিনিস। এটা আমেরিকা ছাড়া হবে না, হবে না। তবে আমি আপনাকে বলি, আমি কমন সেন্সের ভিত্তিতে বলছি, বর্তমান যে সরকার আছে এই সরকার এটাতে অনুমোদন দিবে না। এটা আমি নির্দ্বিধায় আমি আপনাকে বলতে পারি, দিবে না। তারা তারা জানে এগুলো হাস্যকর জিনিস, এটা এটা হবে না। আরো একটা জিনিস আপনি তুলছিলেন যে ফ্যামিলি কার্ড নিয়ে, দেখুন ফ্যামিলি কার্ডের ব্যাপারে আমার পজিশনটা ছিল সবসময়, ফ্যামিলি কার্ড মেবি এ গ্রেট আইডিয়া তখন থেকে। দেখুন আমি কিন্তু এটা কট্টর সমালোচনা করি নাই, খেয়াল করে দেখবেন কোন সময় না। আমি 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 মানে মানে আমি কিন্তু তখনই ভাবছিলাম যে মেবি এ গ্রেট আইডিয়া। বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়, দুর্নীতির যদি ঠিক মতো 25% to 35% কমানো যায়, এই ধরনের একটা প্রজেক্টে মানে মানে অর্থ সরবরাহ করা, ইটস নট এ বিগ ডিল, ইটস নাথিং বাট এ বোগাস, ট্রাস্ট মি। এটা এটা সম্ভব। যে ধরনের লুটপাট দুর্নীতি হয়, শুধু এসালামের কাছ থেকে যদি দুর্নীতির 1% আপনি আনতে পারেন, বাংলাদেশের 50 বছরে এই খাতগুলা বাংলাদেশে চলবে, বাস্তব। তো ইট ইজ নট এ মানে লাইক এ মানে আপনার মানে ডিফিকাল্ট জব। দ্য প্রবলেম ইজ this is not the we are looking for. What we're looking for right now is a good governance, rule of law, দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং প্রশাসন। এই যে জ্বালানির ব্যাপারে দেখেন আপনি, ওয়ালাইকুম আসসালাম মইনুর ভাই, এই যে জ্বালানির ব্যাপারে আপনি দেখেন 2 সপ্তাহের ভিতরে বাংলাদেশের জ্বালানির জন্য হাহাকার। এটা আপনার দেশের মারাত্মক দুর্বলতা, মারাত্মক দুর্বলতা। এটা এটা কোনো কথা হইতে পারে? 2 সপ্তাহের ভিতরে দেশে জ্বালানির জন্য হাহাকার কেন হবে? 1 মাস পরে জ্বালানির জন্য হাহাকার হতে পারে, 2 মাসের জন্য তো না, 3 মাসের পরে হতে পারে, এক সপ্তাহের ভিতরে হাহাকার। দেশটা কতটা ফ্রাজাইল, কতটা ভঙ্গুর, এটা থেকে বোঝা যায়। নাও ক্যান ইউ ব্লেম দিস গভর্নমেন্ট? Somehow no, I don't think so. You can blame this government for this crisis. Previous government could be responsible for it because তারা তো এই যে প্রিভিয়াস গভর্নমেন্টের সবচেয়ে বড় সমস্যা কি ছিল? এই দেখেন আসুন, এরা রাজনীতিবিদ ছিলেন না, এরা ফিউচারিস্টিক ছিলেন না, এরা বুঝতে পারতেন না কি হতে যাচ্ছে কয়েকদিন পরে। এটা সবচেয়ে বড় দুর্বলতা ছিল মানে ডক্টর ইউনূস গভর্নমেন্টের। এটা আমি বারবার বলেছি, প্রতিদিন বলেছি যে এদের সবচেয়ে বড় সমস্যা হলো এরা বুঝতে পারে না কখন কি করতে পারে। এই যে রাজনৈতিক জ্ঞান একদম জিরো ছিল, যারা মানে এ টু জেড যত উপদেষ্টা ছিলেন সবার একদম ছাত্র উপদেষ্টা তো হচ্ছে বিপ্লবী আন্দোলনকারী, এরা তো কোনো রাষ্ট্র ভাবনা বা রাষ্ট্র চিন্তা, রাষ্ট্র ব্যবস্থাপনা এরা জড়িত না। এরা জীবনে কাজকর্ম করে নাই, পড়ালেখা মাত্র শেষ করেছে, কেউ করে নাই। এদের কাছ থেকে তো আপনি তাও ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর এটা অক্সফোর্ড বা মিন বা সাংহাই ইউনিভার্সিটি না, হার্ভার্ড না, রাইট, বা আপনার ইয়েল না, যে এদেরকে আপনার প্রথম বর্ষেই বানিয়ে তুলে কিভাবে ডিবেট করতে হবে আর কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে গভর্নমেন্টে বসাই দিয়া সেটা গভর্নমেন্ট বানায় তারা দেখায় কিভাবে কি করতে হয়। দে হ্যাভ নো আইডিয়া। ফরেন পলিসিতে এখানে যারা ছিলেন জিরো আইডিয়া, এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন উনারও তেমন একটা ভালো মানে এটা আমি সরি এর চেয়ে বেশি আর সমালোচনা করতে যাচ্ছি না এই মুহূর্তে। সো এইগুলো ছিল সমস্যা। তারা 1 মাসের রিজার্ভ দিয়ে দিতে পারতেন। এই সরকার এসে মনে রাখবেন, জ্বালানি ক্রাইসিস ইজ দ্য নাম্বার 1 ক্রাইসিস ফর দ্য ফিউচার, এবং ফুড ক্রাইসিস। এই দুটো ক্রাইসিস হলো সবচেয়ে বড় ক্রাইসিস এই পৃথিবীতে। কাপড়ের ক্রাইসিস কোনো ক্রাইসিস না। কাপড় আপনি আমার যা আছে, আমি আর 5 বছর যদি কাপড় না কিনি আমার কোনো সমস্যা নাই, কিন্তু বা আপনার যা আছে কেন না হলে নতুন কাপড় কিনলেন না, এরই তো। কিন্তু আপনি তো আর উলঙ্গ থাকবেন না, কাপড় তো আছে, তাই তো। কিন্তু খানি তো চলবে, খানি তো চলতে হবে, আগামীকালকে খাইতে হবে, সকালে খাইতে হবে, এই ইফতার করে খাওয়া লাগবে, সবকিছু। দিস ইজ দ্য রিজন লিডিস এন্ড জেন্টলম্যান। সো মূল জায়গাটা হলো এই যুদ্ধ আমার দ্বারা যুদ্ধ থামা বা বন্ধের পথে আছে বলে আমি মনে করি। তো ভালো থাকবেন, এটাই ছিল আপডেট। এবং ফ্যামিলি কার্ড নিয়ে বলছিলাম, ফ্যামিলি কার্ড ইজ এ গ্রেট আইডিয়া। ফ্যামিলি কার্ড পসিবল, এটা যেন কত দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে দেওয়া, এবং তারা যেন এমন না যে তারা তাদের সার্ভিস বা কাজ এটাকে সিস্টেম করে সিস্টেমাইজ ভালো করে সিস্টেমে আনতে হবে এবং দুর্নীতি মুক্ত রাখতে হবে। এটাকে একদম অত দরিদ্র গরিব মানুষ যারা তাদেরকে দেওয়া যাবে। কিন্তু আবারও বলছি, দেশে এই কার্ডটা সমস্যা না, সমস্যা হলো সুশাসনের অভাব। সুশাসন ফিরিয়ে যদি আনতে না পারেন, 100টা কার্ড দিলেও আপনার কোনো কাজ হবে না। যেখানে আমার মানে কথা বক্তব্য ওই জায়গাটা সবসময় ছিল, এখনো আছে। সো ফ্যামিলি কার্ড ইজ এ গ্রেট আইডিয়া, নাথিং রং উইথ দ্যাট, ডেফিনেটলি। বাট এটা বুঝতে হবে আপনাকে, এটা দুর্নীতি মুক্ত মানে রাষ্ট্র করতে গেলে প্রাতিষ্ঠানিক যে রিফর্মস এবং প্রতিষ্ঠানগুলার যে মানে মানে স্বাধীনতা সেগুলাকে দিতে হবে। জুডিশিয়ারিতে হাত দেওয়া যাবে না। আপনার জুডিশিয়ারি নাই মানে আপনার কিছু নাই, মানে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে ইউ আর জাস্ট স্ট্রিপড অফ।
মানে আপনি উলঙ্গ অবস্থায় নাগরিক হিসেবে আছেন, আপনার কোনো কাপড় নাই, কিছু নাই, কোনো অধিকার নাই, ছায়া নাই, আমব্রেলা নাই, যদি জুডিশিয়ারিতে হাত দেয় তারা। দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন, এগুলার যদি রিফর্মস এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠান না করা হয়, জ্বালানি ক্ষেত্রে মানে অন্য লেভেলের মানে মানে আমাদের মানে মানে ডিপেন্ডেন্সি, যেটাকে আমরা বলি যে এই আপনার এই প্রোটেকশন থাকতে হবে, না হলে দেশ কিন্তু বিপর্যস্ত হবে। কেননা আর যদি ইরান যুদ্ধ শেষ হয়ে যায়, আগামীতে মানে পৃথিবীতে কয়েক বছরের ভিতরে কোনো যুদ্ধ লাগবে না এত সহজে। মানে যদি এভাবেই শেষ হয়ে যায় ইরানিয়ান গভর্নমেন্ট বা রেজিম যদি টিকে যায় তারা, কারণ এখানে অনেক মেকানিজম আছে, উই ক্যান টক অ্যাবাউট লেটার, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটি হচ্ছে খবর। এবং যাওয়ার আগে বলি, প্রবাসী যারা আছেন, যারা এতদিন বিভিন্ন ভিডিও ছবি ইরান মানে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আক্রমণের দিচ্ছেন, এদেরকে তারা মামলা দিয়ে গ্রেফতার করে দেশে পাঠাচ্ছে। এখন ডু নট ডু দ্যাট, তাড়াতাড়ি ডিলিট করে দিবেন, সবকিছু ডিলিট করে দিবেন, এগুলো রাখবেন না, এগুলো বিপদ আনতে পারে আপনাদেরকে। এটাই ছিল আমার বক্তব্য। ভালো থাকবেন, কথা অন্য সময়। আমি আসলে ফারদিনকে নেওয়ার জন্য আসছি, একটু আর্লি চলে আসছি, মাথার মধ্যে অনেক জিনিস আছে, যে কারণে আমি জানিও না যে আমি অনেক আর্লি চলে আসছি। সত্যতা বলতে গেলে 20 মিনিট আগেই চলে আসছি। আমি তো মনে করেছি যে আমি আসছি অন টাইমে, দেখা যায় 20 মিনিট। আমি এদিকে তাকাচ্ছিও না বিভিন্ন কারণে, মাথার মধ্যে অনেক টেনশন আছে। সো এই কারণে, সো এর জন্য অপেক্ষা করতেছি, আর 15 মিনিট পরে তাকে পিক আপ করবো, তারপরে তাকে নিয়ে চলে যাবো। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।